আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইতিহাসের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। আজকের ভিডিওতে অতিরিক্ত কোনো কথা বলবো না, কোনো সময় অযথা কোনো সময় নষ্ট করব না। ডিরেক্টলি যেই মেইন কথাগুলো বলার দরকার, যেগুলো তোমার পরীক্ষায় কাজে লাগবে, এবং সাজেশনটাকে ছোট্ট করে আমি শেষ করে দেব। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি, আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। ইতিহাসে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সিকিউতে থাকবে 70, এমসিকিউতে থাকবে 30। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবং চ্যাপ্টারগুলো একটু খেয়াল করে দেখো, 15টা চ্যাপ্টার কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষায় প্রশ্ন কমন আসবে 11টা। অর্থাৎ 15টা চ্যাপ্টার টোটালি কমপ্লিট করার পর আমি 11টা কমন পাবো, এবং তার ভিতর থেকে যে কোনো 7টার অ্যান্সার আমাকে করতে হবে। এখন যেহেতু 15টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11টা, সবগুলো চ্যাপ্টার থেকে তার প্রশ্ন হবে না। আবার একটা চ্যাপ্টার অনেকগুলো চ্যাপ্টারের সাথে মিক্সিং হতে পারে। কিভাবে মিক্সিং হতে পারে? যেমন ধরো আমি একটু উদাহরণ দিই, প্রাচীন বাংলার জনপদ, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ দুটাই কিন্তু প্রাচীন বাংলার রিলেটেড, সেক্ষেত্রে একটার সাথে আরেকটা মিক্স হতে পারে। আরেকটু উদাহরণ দিই, সেটা হচ্ছে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। আমি যদি এরকম না বলে যদি বলি মধ্যযুগে বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, ভুল হবে? একটা চ্যাপ্টার কিন্তু বানিয়ে ফেললাম দুইটা দিয়ে। সেক্ষেত্রে একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে মিক্সিং হতেই পারে। এখন আমরা প্রথমত আমাদের এই ইতিহাসের টোটাল চ্যাপ্টারগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করে নিব। যখনই আমরা কয়েকটা পার্টে ভাগ করে ফেলবো, তখনই আমাদের কাছে ইতিহাসটা একবারে ইজি মনে হবে। 1 নম্বর অধ্যায় ইতিহাস পরিচিতি। আমি 1 নম্বর অধ্যায় থেকে টোটালি 5 নম্বর অধ্যায় পর্যন্ত আলাদা একটা পার্টে ভাগ করে ফেলেছি। আলাদা একটা পার্টে ভাগ করার কারণ আছে। কারণ হচ্ছে, তুমি একটু খেয়াল করলে দেখবে 1 নম্বর অধ্যায় ইতিহাস পরিচিতি, 2 নম্বর বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম, 3 নম্বর প্রাচীন বাংলার জনপদ, 4 নম্বর প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে। 5 প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এই পর্যন্ত দেখো। পরবর্তীতে চলে গেল মধ্যযুগে। এই পর্যন্ত দেখো প্রাচীন রিলেটেড, অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাস রিলেটেড 5টা চ্যাপ্টার। প্রাচীন বাংলার ইতিহাস রিলেটেড 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার প্রায় সেম কোয়ালিটির, সেই জন্য এটাকে আমরা একটা পার্টে ভাগ করে নিলাম। ঠিক আছে। এই পার্ট থেকে তোমরা প্রশ্ন কমন পাবে টোটালি 4 সেট, অর্থাৎ এইটা, 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 এইটা এবং এইটা। এখান থেকে প্রশ্ন কমন পাবে 4 সেট। 5টা অধ্যায় পড়লে 4 সেট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। পরবর্তীতে আরেকটা পার্ট দেখো, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ। 7 নম্বর মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। আমি যদি এইভাবে না বলি, পরবর্তীতে 8 নম্বর অধ্যায় বাংলার ইংরেজ, ওইটা আবার ইংরেজ শাসন আমল চলে গেল। ঠিক আছে। কিন্তু মধ্যযুগের রিলেটেড 2টা চ্যাপ্টার আছে, এক হচ্ছে 6 নম্বর অধ্যায়, আরেক হচ্ছে 7 নম্বর অধ্যায়। সেক্ষেত্রে মধ্যযুগ রিলেটেড যে 2টা চ্যাপ্টার আছে, এই 2টা চ্যাপ্টারকে আমরা আলাদা করি। এই 2টা চ্যাপ্টার থেকে 2 সেট প্রশ্ন পরীক্ষার হলে তোমরা কমন পাচ্ছ। পরবর্তীতে বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব, একটা অধ্যায়। 9 নম্বর ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, অর্থাৎ 2টা অধ্যায় ইংরেজ শাসন আমল নিয়ে। ঠিক আছে। পরবর্তীতে 10 নম্বর অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন, অর্থাৎ 3টা অধ্যায় ইংরেজদের নিয়ে। এখন এই 3টা অধ্যায়ের পরবর্তীতে 11 নম্বর অধ্যায় থেকে ভাষা আন্দোলন, ওইটা আবার পরবর্তী অন্য কিছু রিলেটেড। সেক্ষেত্রে ইংরেজ শাসন আমল রিলেটেড আমরা কয়টা অধ্যায় পেলাম? 3টা অধ্যায়, 8, 9, 10। 8, 9 এবং 10। এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 2টা। এই 3টা অধ্যায় থেকে 2টা আসবে। ঠিক আছে। ইংরেজ শাসনামল রিলেটেড একটা আলাদা পার্টে ভাগ করে ফেললাম। ওই পার্ট থেকে আমরা প্রশ্ন কমন পাচ্ছি কয়টা? 2টা কমন পাচ্ছি। পরবর্তীতে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, এবং 12 নম্বর অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969 পর্যন্ত। এই 2টা অধ্যায়, অর্থাৎ 11 এবং 12 নম্বরকে আমরা আলাদা একটা পার্টে ভাগ করে ফেললাম। এই পার্ট থেকে তোমরা প্রশ্ন কমন পাবে 2টা। ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে, মানে যেই চ্যাপ্টারের সাথে মিল আছে, এরকম করে আলাদা পার্টে ভাগ করে ফেলছি। পরবর্তীতে 13 নম্বর অধ্যায় 70 নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, 14 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনকাল, 15 নম্বর সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ। অর্থাৎ এই 3টা অধ্যায় প্রায় সেম কোয়ালিটি রিলেটেড, অর্থাৎ 70 নির্বাচন পরবর্তী রিলেটেড এই 3টা অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবে একটা। অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি ওইখান থেকে 4টা দিলেন, এখান থেকে 2টার ভিতর থেকে 2টা পাবো, এখান থেকে 2টা পাবো, এই 3টা অধ্যায় মিলে কেন আমি একটা পাবো? কেন আমি উত্তর দিচ্ছি, এই 3টা অধ্যায় দেখো একটু খেয়াল করে,
শেখ মুজিবুর রিলেটেড অধ্যায়গুলো। তো 2025 সালে এসে আমাদের যে গণ অভ্যুত্থানটা হলো এর পরবর্তীতে শেখ মুজিবুর অধ্যায় রিলেটেড বা আওয়ামী লীগের যে শাসনকাল এই অধ্যায়গুলো রিলেটেড প্রশ্ন তেমন একটা পরীক্ষায় আসবে না, এই জন্য কি এগুলো বাদই দেওয়ার দরকার ছিল। কিন্তু তারপরও আমাদের মুক্তিযুদ্ধ বিষয়টা যেহেতু এর সাথে ইনক্লুড আছে, এই জন্য আমরা বলছি যে এখান থেকে প্রশ্ন আসলে একটা আসতে পারে। এই জন্য এই পার্টটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। সেক্ষেত্রে তোমরা যদি এই পার্টটা বাদ দিয়ে পড়াশোনা করো তোমাদের আহামরি কোনো ক্ষতি হবে না। আমরা আমাদের 15টা চ্যাপ্টারকে প্রথম দেখায় ইতিহাসের অনেকটা কঠিন মনে হচ্ছিল যে এতগুলো অধ্যায় পড়ে পরীক্ষার হলে যেতে হবে, অর্থাৎ এতগুলো অধ্যায় পড়ার পর আমি 11টা প্রশ্ন কমন পাবো যেখান থেকে আমাকে 7টার অ্যান্সার করতে হবে। যখনই আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করে ফেললাম তখন আমি যে কোনো একটা পার্ট বা দুইটা পার্ট বাদ দিয়েও যদি আমি পড়াশোনা করি তারপরে পরীক্ষার হলে আমি ইজিলি 7 সেট প্রশ্ন কমন পেয়ে যাব। 1 নম্বর থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত পড়লে আমি 4টা কমন পেয়ে যাচ্ছি। পরবর্তীতে 6 এবং 7 পড়লে এখান থেকে 2টা কমন পেয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি কোনো শিক্ষার্থী 8, 9, 10 পড়ে তাহলে এখান থেকে 2টা কমন পেয়ে যাচ্ছে। তাহলে কয়টা হলো? টোটাল 8টা প্রশ্ন। অর্থাৎ এখান থেকে যে কোনো 7টার অ্যান্সার, যে 7টা সব থেকে সহজ মনে হয় সেই 7টার অ্যান্সার করতে পারবে। এখন যদি কোনো শিক্ষার্থী বলে যে না ভাই আমি ওইভাবে পড়তে চাচ্ছি না, আমি 1 থেকে 5 নাম্বার পর্যন্ত পড়বো, 6, 7 পড়বো, 11 এবং 12 পড়বো, তারপরে তোমার 8 সেট প্রশ্ন কমন থাকবে এবং সেই 8 সেটের ভিতর যেই 7টার ভালো লাগে সেই 7টার অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9, 10 এই টোটাল 10টা অধ্যায় অর্থাৎ 1 থেকে 10 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়বে তাহলে তোমার 8 সেট প্রশ্ন কমন থাকবে। তুমি যদি মনে করো যে ভাইয়া 1 থেকে 12 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়বো, শুধুমাত্র বাদ দিতে চাই আমি 8, 9, 10, ঠিক আছে, তাহলে তোমার চ্যাপ্টার কয়টা হলো? 9টা চ্যাপ্টার। এই 9টা চ্যাপ্টার থেকে তুমি 8 সেট প্রশ্ন কমন পাচ্ছ। 9টা চ্যাপ্টার পরে 8 সেট প্রশ্ন কমন পাচ্ছ। সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে 1 নম্বর অধ্যায় থেকে টানা 10 নম্বর অধ্যায় পর্যন্ত কমপ্লিট করবে, 8টা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবে, তার ভিতর থেকে যে কোনো 7টার অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। তুমি যদি মনে করো যে আমি 1 নম্বর অধ্যায় থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত পড়বো, মাঝখানে 8, 9, 10 এই যে ইংরেজ শাসনের যে পার্টটা আছে এই 3টা চ্যাপ্টার বাদ দিব, তাহলে তোমার চ্যাপ্টার হচ্ছে 9টা। এই 9টা চ্যাপ্টার পড়লে এখান থেকে 8টা প্রশ্ন কমন পাচ্ছ, তার ভিতর থেকে যে কোনো 7টার অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল সৃজনশীলের সাজেশন। এবার আসি আমরা এমসিকিউতে। প্রত্যেকটা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে এমসিকিউ। তুমি যেই সাবজেক্টে এমসিকিউতে ভালো করতে পারবে ওই সাবজেক্টের রেজাল্ট এমনিতেই ভালো হবে। কারণ কি এমসিকিউতে আমাদের ওইরকম কোনো অপশন থাকে না, যেমন সৃজনশীল অপশন 11টার ভিতর থেকে আমি 7টার অ্যান্সার করতে পারছি। কিন্তু এমসিকিউ কিভাবে পড়লে বা প্রতি বছর শিক্ষার্থীরা কিভাবে এমসিকিউ পড়ে গিয়ে তারা পরীক্ষার হলে সবগুলো এমসিকিউ কমন পায় সেই পদ্ধতিটা তোমাকে অবলম্বন করতে হবে। তুমি প্রথমত তোমার মেইন প্রিপারেশন হবে, যেহেতু আমাদের সামনে সময় আছে, আমরা একটা রুটিন বা একটা রোড ম্যাপ তোমাদের রেডি করে দিব। তোমাকে শুধুমাত্র সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, ওই চ্যালেঞ্জটা তোমাকে কমপ্লিট করতে হবে। ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে সিকিউ এবং এমসিকিউ টোটালি তোমার ইতিহাসে একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ তোমার প্রথম প্রিপারেশন হবে মূল বই থেকে। মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। পরবর্তীতে ওইগুলাই 10 বার, 15 বার, 20 বার অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার পারো রিভাইজ দিবে। যখনই তুমি মূল বইটাকে এভাবে বারবার করে রিভাইজ দিবে তখন তোমার সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য প্রিপারেশন হয়ে যাবে। অর্থাৎ সিকিউর জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে না, এমসিকিউর জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে না। একটা মূল বই আয়ত্তে থাকলে সিকিউ প্লাস এমসিকিউ টোটালি 100 মার্কের প্রিপারেশন এখান থেকে হয়ে যাচ্ছে। ইতিহাস সাবজেক্টের আগে আমরা যে 2 দিন ছুটি পাচ্ছি, এই 2 দিনে কিভাবে তুমি টোটালি বইটা কমপ্লিট করতে পারবে তার একটা সুন্দর রুটিন আমরা রেডি করে দিব। আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছো তারা ওই রুটিনটা পেয়ে যাবে। সেই রুটিন মতো তুমি যদি এই 2টা দিন জাস্ট কন্টিনিউ করতে থাকো, এই ইতিহাস সাবজেক্টটা তোমার পরীক্ষার আগ মুহূর্তে টোটালি হাতের আয়ত্তে থাকে। এমসিকিউর জন্য তোমার মেইন প্রিপারেশন হবে মূল বই থেকে। মূল বইটা যে কয়বার পারো পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিও এবং লাস্ট গিয়ে তুমি বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউ গুলো আছে সেগুলো তুমি সলভ করবে। মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ এই 2টার ভিতর থাকতে পারলে ইতিহাসের সবগুলো এমসিকিউ তোমার কমন থাকবে। এখন বলতে পারো ভাইয়া বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ কোথায় পাবো? বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমাদের 50 টাকার যে কোর্সটা তুমি কিনেছো বা এখনো যারা কিনো নাই তারা আমাদের ওই কোর্সে অর্থাৎ যে গ্রুপে আমরা তোমাদেরকে অ্যাড করছি বা করবো ওই গ্রুপে দেখবে সবকিছু দেওয়া আছে। শুধুমাত্র এই ইতিহাস না, সামনের যতগুলো পরীক্ষা হবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সকল সাবজেক্টের বিগত 5 বছরের এমসিকিউ পিডিএফ আকারে সুন্দর করে সাজানো আছে। ওইখান থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। অধ্যায়ভিত্তিক সাজেশন আমরা ওই গ্রুপে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এভরিথিং আমাদের চ্যালেঞ্জ, অধ্যায়ভিত্তিক সাজেশন, বিগত 5 বছরের বোর্ড কোশ্চিন, রুটিন, গাইডলাইন এ টু জেড এভরিথিং আমরা আমাদের সেই প্রাইভেট গ্রুপে দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রাইভেট গ্রুপে এই 50 টাকার বিনিময়ে তুমি যা কিছু পাচ্ছ এই টোটাল বিষয়গুলো তোমাকে পরীক্ষায় A+ পেতে, ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। ইতিহাসে আমাদের অনেকগুলো চ্যাপ্টার, এতগুলো চ্যাপ্টার পড়ার আমাদের সময় নেই। লাস্ট মোমেন্টে এসে আমরা ওইভাবে পড়বো যেভাবে পড়লে আমার পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে। লাস্ট মোমেন্টে এসে আমরা ওইগুলো পড়বো যেগুলো আমার
পরীক্ষার হলে গিয়ে কমন আসবে। সেক্ষেত্রে আমি যেভাবে পড়তে বললাম সিকিউ এবং এমসিকিউ সেভাবে পড়ার চেষ্টা করো, এবং খুব শীঘ্রই আমরা রুটিনটা তোমাদের প্রাইভেট গ্রুপে পাবলিশ করে দিব। সেই রুটিনটা ফলো করে আমরা যেই চ্যাপ্টারগুলোকে বললাম যে সবগুলো চ্যাপ্টার পড়ার দরকার নেই, তুমি যদি এখান থেকে 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ো তারপরেও হবে। তুমি যদি 1 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ো উইদাউট 8, 9, 10 অর্থাৎ 3টা অধ্যায় বাদ দিয়ে 12 নম্বর অধ্যায় পর্যন্ত টোটাল 9টা অধ্যায় যদি পড়ো তারপরে তোমার এখান থেকে 8 সেট প্রশ্ন কমন থাকছে। এবং এমসিকিউর জন্য মূল বইটাকে বারবার করে রিভাইজ দিবে, এবং বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউ গুলো আছে আমাদের অলরেডি পিডিএফটা দেওয়া আছে গ্রুপে, সেগুলো কমপ্লিট করবে। এই দুইটার ভিতর থাকতে পারলে সিকিউ প্লাস এমসিকিউ 100% পরীক্ষায় কমন থাকে। ইতিহাস নিয়ে তোমাকে আর কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।